হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প। পর্ব 1। ঠাস, তোকে না বারণ করছি আমাকে আপু বলে ডাকবি না। কিন্তু তুমি তো আমার বড়। আপু বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকবি, আর আমাকে সব সময় তুমি করে ডাকবি, বুঝলি? নাকি আবার দিতে হবে? কিন্তু চুপ, আর একটা কথাও বলবি না। দেখি তোর জ্বর কমলো কি না। তুই শুয়ে থাক, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। ও যতক্ষণে ওষুধ নিয়ে আসছে ততক্ষণে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাকিব হোসেন রানা। সবাই রানা বলেই ডাকে। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। আর এতক্ষণে যার সাথে কথা বলছিলাম সে হলো আমার খালাতো বোন, আমার থেকে 2 বছরের বড়। ওর নাম ইসরাত জাহান। অবশ্যই সবাই ওকে রুহি বলেই ডাকে। ওর বাবা হচ্ছে মেজর। আর আমাদের বাসা থেকে রুহিদের বাসার দূরত্ব 10 মিনিটের। খালার বাসা যাচ্ছিলাম আর পথেই বৃষ্টি শুরু। আমি ছোটোবেলা থেকে একটু বেশি সেনসিটিভ, যার কারণে একটু ভিজলে জ্বর চলে আসে। কিন্তু রুহি এখন আমাকে কোথাও ছাড়বে না। আপনাদের সাথে কথা বলতে বলতে রুহি ওষুধ নিয়েই হাজির। ওষুধ খাবার পর কফি খাবি না চা? চা খাবো। ওরে আমার চা পাগল রে। রুহি এরকম কেন আমি কিছুই বুঝতে পারি না। এক সময় এক এক রূপ। একটু আগেই রেগেছিল আর এখন কত হাসি খুশি। ধুর, মেয়েদের বোঝাই কঠিন। কে যেন আমাকে কল করেছে। ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড তানজিম কল করেছে। কল রিসিভ করলাম। ওই শালা, কোথায় আছিস তুই? এই তো খালাদের বাসায়। তোর মনে নাই আজ আমাদের পাশের পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট ম্যাচ আছে? ও তাই তো, কিন্তু আমি তো খেলতে যেতে পারবো না। কেন? রুহি আমাকে কোথাও ছাড়ছে না। ওদের সাথে 10,000 টাকার বাজি ধরেছি, তোকে আসতেই হবে। আসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যদি জিতি তাহলে আমাকে 2,000 টাকা দিতে হবে। আচ্ছা দিবনি, তুই আয় আগে। ওকে বলে তো দিলাম খেলবো, কিন্তু রুহি তো আমাকে এখন একা ছাড়ছে না। আর ও যদি জানে আমি অসুস্থ শরীর নিয়ে ক্রিকেট খেলছি তাহলে তো আমার খবর করে ছেড়ে দেবে। এখনই সুযোগ এখান থেকে পালাতে যাব ঠিক এমন সময়। এই, কোথায় যাচ্ছিস রে? কই কোথাও না তো। তুই ভালো করেই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না। ও একটু বাথরুমে যাচ্ছিলাম আর কি। বাথরুমটা এই দিকে। ও তাই তো, অগেত বাথরুমে গেলাম, বাইরে বের হয়ে এলাম। এরপর নে চা খা। চা খাচ্ছি আর রুহির সাথে গল্প করছি। এর মধ্যে তানজিম আবার কল দিয়েছে। আপু, আমাকে একটু বাইরে যেতে হবে। কি বললি তুই? না মানে রুহি। না, এই শরীর নিয়ে তোর বাইরে যাওয়া চলবে না। কাজটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমিও যাব তোর সাথে। না না, আমি একাই যেতে পারবো। রুহি আমাকে ছাড়তে চাইছিল না। কোনো মতে বাইরে এলাম, মাঠে চলে এলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে। খেলা শুরু হলো। ওরা 10 ওভারে 139 রান করে আর আমাদের পালা এবার। যে করেই হোক আমাদের জিততেই হবে। ভালোই খেলা হচ্ছে। ওপেনিংয়ে নেমেছি এবং এখনও টিকে রয়েছি। খেলা পুরোই জমজমাট। এখন আমাদের আর মাত্র 4 বলে 2 রান লাগবে। কিন্তু এ কি, হঠাৎ কোথায় থেকে যেন রুহি চলে এলো। আরে এসেই রুহি আমাকে সবার সামনে থাপ্পড় দিল। আমি তো ভয়েই শেষ। যে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে দেখেই তো আমার সব হাওয়া বের হয়ে যাওয়ার অবস্থা। এটা তোর ইম্পর্টেন্ট কাজ, তাই না? কি হলো, কথা বল। এবারও চুপ। চল বাসায়, আজ তোকে ঠিক করেই ছাড়বো। এই বলে রুহি আমাকে এখান থেকে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। মাঠের সবাই আমাদের এই দৃশ্য দেখছে, তাতে আমার কোনো খেয়ালই নেই। আমি ভাবছি এখন আমার কি হবে। রুহি যে পরিমাণ রেগে আছে, আজ তো ভাগ্যেই খারাপই আছে। আমি মনে মনে ভাবছি এখন কি করা যায়। রুহি আমাকে ওদের বাসায় নিয়ে এলো। তারপর আমাকে ওর রুমে বড়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে দিল। রুহি, দরজা খুলো প্লিজ, দরজা খুলো। বুঝেছি, এভাবেও দরজা খুলবে না। খালাকে এবার ডেকে দেখি। খালামণি, ও খালামণি, দরজাটা খুলো। বাসায় কেউ নেই, অযথা চেঁচাস না। এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমায় মিথ্যা কথা বলবো না। তুই প্রত্যেকবার একই কথা বলিস, এবার অন্য কিছু ট্রাই কর।
আমি ঘরে থাকতে পারছি না, আমি আম্মুর কাছে যাব। বললে আমার মায়ের খোকা রে, চুপচাপ ঘরে বসে থাক, এটাই তোর শাস্তি। আর করার এত বড় বাহানা দেওয়ার পরেও যদি দরজা না খুলে, বিছনায় শুয়ে শুয়ে গেম খেলছি। অনেক খিদে লেগেছে, কিন্তু রুহি তো এখনও দরজা খুলছে না। খিদার জ্বালায় প্রাণ যায় যায় অবস্থা। মন খারাপ করে শুয়ে থাকলাম। কে যেন দরজা খুলে ভেতরে এলো। দেখলাম রুহি হাতে খাবার নিয়ে এসেছে। নে খাবারটা খেয়ে নে। ওর আওয়াজ শুনে তো মনে হচ্ছে না ও রেগে আছে। একটু বাজিয়ে দেখা যাক। খাবো না। রুহি আমার পাশে এসে বসলো। রাগ করিস না প্লিজ, তোর শরীর খারাপ ছিল, তার উপরে খেলতে গেলি, তাও আবার আমাকে মিথ্যা বলে গেলি। নে হা কর। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি ওর হাতে খেতে লাগলাম। খাওয়া শেষে একটু রেস্ট নিতে লাগলাম। একটু পর রুহি এলো, আমার পাশে এসে বসলো। জ্বরটা কি খুব জোরে লেগেছে রে? চর মেরে আবার সিম্পেথি দেখাতে আসছে। কি হলো বল। না, ঠিক আছে। আচ্ছা রাত হয়ে গেছে, তুই ঘুমা। আমিও ঘুমের দেশে যাওয়ার প্রস্তুতি নিলাম। আমি ঘুমিয়ে গেলাম। একটু পরে রুমে কারো ঢোকার শব্দ পেলাম। চোরটোর এলো নাকি? এ কি, ও তো আমার কাছেই এলো। আমাকে আবার মেরে টেরে ফেলবে নাকি? যা, আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছাটা আর পূরণ হবে না মনে হয়। ভয়ের মাত্রাটা আরও বেড়ে গেল। কিন্তু এ কি, সে আমার উপর এসে বসে পড়ল। এখন আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এতক্ষণে বুঝে গেলাম সে একটা মেয়ে। এখন সে আমার কাছে চলে এসেছে। এতটাই কাছে এসেছে যে ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। এবার তো বুঝে গেলাম কেউ, ওই হচ্ছে রুহি। কারণ ও আমার সাথে ছোটবেলা থেকেই খুব ফ্রেন্ডলি। ওই মেয়েটার চুলের গান আমার খুব পরিচিত। রুহি আমার আরও কাছে এলো। এখন আমার ঠোঁটের থেকে রুহির ঠোঁটের দূরত্ব কয়েক সেন্টিমিটার। এখন আমার আর কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। আর পারলাম না। আমি রুহির ঠোঁটকে আমার নিজের আয়ত্তে করে নিলাম। এমনভাবে ধরে আছি যেন ও বুঝতে না পেরে আমি জেগে আছি। আমি ওকে কিস করা বন্ধ করে দিলেও ও আমাকে কিস করেই যাচ্ছে। একটু পর আমাকে কিস করা বন্ধ করে দিল আর আমার বুকে শুয়ে পড়ল। একটু পরেই রুহি উঠে আবার বাইরে যাচ্ছিল। কি মনে করে যেন আবার আমার কাছে এলো। এসে আমার মাথায় হাত বোলালো। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে বাইরে চলে গেল। আমার চোখে ঘুম উধাও হয়ে গেল। আমার এখন নিজেরই লজ্জাবোধ হচ্ছে। হাজার হলেও তো বড় আপু, যদিও আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি তো তাকে বৈধভাবে পেতে চাই। ফজরের সময় আমার ঘুম এলো। ঘুম থেকে উঠে দেখি বেলা 10টা বাজে। আজ আমাকে রুহি ডাকলো না কেন? ফ্রেশ হয়ে ঘর থেকে বের হব। ঠিক তখনই গল্পটি কেমন লাগছে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।